ভেবে দেখলে মনে হবে যে হ্যাঁ মহাবাংলা বা মহাভারত, মহাভারতের সাথে একটি সিরিজকে তুলনা করা। অনেকদিন বাদে একটি উপন্যাস পড়ে তার পাঠ ও অনুভূতি শেয়ার করার জন্য আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী। আজকে এই উপস্থাপনায় আমি যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেই উপন্যাসটির পাঠক প্রতিক্রিয়া আমি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য প্রতিক্রিয়া বলার থেকে পাঠ অনুভূতি বলা ভালো, কারণ এই উপন্যাসটির আলোচনা আদৌ আমি করব কিনা সেটা নিয়ে আমি বহু ভেবেছি এবং তারপর মনে হয়েছে যে সাধারণ পাঠক হিসাবে একটি উপন্যাস পড়ে যে যে অনুভূতিগুলো তৈরি হয় সেই অনুভূতিগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করতেই পারি। কারণ এই যে উপন্যাসটি, সেই উপন্যাসটির নাম তো এতক্ষণে আপনারা থাম্বনেলে দেখছেন, প্রথম আলো। এই প্রথম আলো উপন্যাসটির ক্রিটিক্যাল অ্যানালিসিস করার মতো ক্ষমতা আমার নেই বলে আমি বিশ্বাস করি এবং আমিও চাই না যে আপনারা আমাকে কখনো ভাবেন যে আমি এটার শুধু না কোনো কিছু ক্রিটিক্যাল অ্যানালিসিস করব বা ভীষণভাবে সেটার সমালোচনা করব। আমি একজন সাধারণ পাঠক হিসাবে সমস্ত বই, সমস্ত উপন্যাস, সমস্ত গল্পের আমার পড়ার পর যে অনুভূতি তৈরি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং এই প্রথম আলোর ক্ষেত্রে তো অবশ্যই। কারণ কিছু কিছু উপন্যাস, কিছু কিছু সাহিত্যের, কিছু কিছু লেখার পাঠ অনুভূতি দেয়া যায়, পাঠ প্রতিক্রিয়া জানানো যায়, কিন্তু সমালোচনা করার সাহস দেখানোর মতো ক্ষমতা আমার নেই। আর হয়তো অনেক মানুষের থাকবে যারা পণ্ডিত মানুষ, যারা গবেষণা করছে, কিন্তু আমার নেই। বেশ কিছুদিন আগে, প্রায় 1.5 মাস 2 মাস আগে একটা প্রোডাকশন এসেছিল, সেটি হচ্ছে সেই সময়। এবং এতদিন বাদে আমি এই উপন্যাসটি শেষ করতে পারলাম এবং পড়ে শেষ করতে পারলাম এবং তারপরে উপন্যাসটি পাঠক প্রতিক্রিয়া আনবো কি আনবো না এই দ্বিধার মধ্যে থাকার পর আমার মনে হলো আনা যাক, আমি আমার অনুভূতিগুলো তো আপনাদের সাথে শেয়ার করতেই পারি। আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে বা আরো বেশি সময় হতে পারে, সেই সময় উপন্যাসটির আমরা যখন পাঠ্য প্রতিক্রিয়া আনি তখনও ঠিক আমাদের এই অনুভূতি তৈরি হয়েছিল যে এই সিরিজটার পাঠ্য প্রতিক্রিয়া বা পাঠ্য অনুভূতি আনা উচিত কি অনুচিত। তো আমাদের মনে হলো যে সাধারণ পাঠক হিসাবে অনুভূতিটা আমরা আপনাদের সাথে শেয়ার করতেই পারি। কারণ এর আগেও আমরা একটি সিরিজ নিয়ে কাজ করেছি, সেটি হচ্ছে কালবেলা সিরিজ। কিন্তু সেই ক্ষেত্রে কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার, মৌসলকাল এইভাবেই পরিচিত, কিন্তু এটা তার ক্রনোলজিক্যাল নয়, ক্রনোলজিক্যালটা আলাদা। তো এই সিরিজটা যখন আমরা রিভিউ করি তখন কিন্তু খুব একটা দ্বিধান্বিত হয়ে পড়িনি। তার কারণ হচ্ছে এই সিরিজটা একটি নির্দিষ্ট মতাদর্শকে কেন্দ্র করে রচিত এবং সেই মতাদর্শটা বংশ পরম্পরায় বা জেনারেশন বাই জেনারেশন কিভাবে বদলে বদলে যাচ্ছে বা কিভাবে শিফট হচ্ছে সেই ছবি আমরা এই উপন্যাস ওই উপন্যাসের যে সিরিজটা সেটাতে পাই। কিন্তু যখন আমরা এই সুনীল গঙ্গোপাধ্যায়ের এই যে উপন্যাসগুলি বা মহা উপন্যাসগুলি সেইগুলির ক্ষেত্রে সেই সময় প্রথম আলো আর পূর্ব পশ্চিমের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম থাকতেই একটা দ্বিধার মধ্যে ছিলাম, কিন্তু যখন থাকতে আমরা সেই সময় উপন্যাসের রিভিউ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তখন থাকতে সেই দ্বিধা অনেকটা কেটে গেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এর পুরো কাজটি কমপ্লিট করব। তবে এই সিরিজটাতে অবশ্য লেখক সিরিজ বলতে অভ্যস্ত নয়, আপনারা অনেকেই জানেন যে উনি বলেছেন যেটা আমার আলাদা আলাদা উপন্যাস এবং সেটা ইতিহাস আশ্রিত উপন্যাস, যেখানে ঐতিহাসিক অনেক চরিত্র পাবো, ঐতিহাসিক অনেক ঘটনা পাবো, কিন্তু তার সাথে কল্পনা মেলবন্ধন ঘটেছে। তো এই 3টে নাম যেহেতু আমরা একসাথে উল্লেখ করি তাই এটাকে একটি সিরিজ বলতে আমরা বাঙালি পাঠকরা অভ্যস্ত। তো এই সিরিজটার মধ্যে কোনো নির্দিষ্ট মতাদর্শ নেই, বরং গোটা বাংলায় কি কি ঘটছে সেই ছবি সুনীল গঙ্গোপাধ্যায় তুলে ধরেছেন এবং তার পাশাপাশি কল্পনার মেলবন্ধন ঘটিয়েছেন। যাই হোক, এবার আসি আজকের আলোচনায়। আগেই বললাম কালবেলা সিরিজে একটি নির্দিষ্ট মতাদর্শ আছে এবং সেই মতাদর্শকে কেন্দ্র করে জেনারেশন বাই জেনারেশন যে ছবির পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই সিরিজটাতে বা এই বইগুলিতে বা এই বই 3টিতে কি আছে, সুনীল গঙ্গোপাধ্যায় নিজেই বলেছেন যে এই বইগুলির মূলত সেই সময়, প্রথম আলো, প্রধান নায়ক হচ্ছে সময়। কিন্তু আমার মনে হয়েছে পড়তে পড়তে যে শুধুমাত্র সময় নয়, সময়ের সাথে সাথে গোটা বাংলায় ঘটতে থাকা বাংলার উন্নতি এবং তার পথে বাধা হয়ে দাঁড়ানো নানান রকম সমস্যা, কারণ তার জন্য যে যে প্রয়োজনীয় ঘটনা ঘটছে আমাদের বাংলা তথা গোটা ভারতবর্ষে, সেই ছবি
এই উপন্যাসটিতে আছে, অর্থাৎ সময়ের পাশাপাশি সমাজ জীবন, ব্যক্তিগত জীবন, বাঙালি জীবন, ইংরেজদের জীবন সবই তিনি একসাথে তুলে ধরেছেন এই উপন্যাসে। এই উপন্যাসের সিরিজটাতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র সময়কে তিনি প্রাধান্য দেননি, তার সাথে সাথে যে বাংলায় নবজাগরণ ঘটছে এবং বিভিন্ন মনীষীদের উদ্ভব ঘটছে, তারা সময়কে নিয়ে ভাবছেন, তারা সমাজের সংস্কার নিয়ে ভাবছেন, সেই সমস্ত ছবি আমরা কিন্তু এই সিরিজটাতে পাই। সেই সময় উপন্যাসে দেখা যাচ্ছিল যে সমাজ সংস্কারমূলক কাজকর্ম শুরু হচ্ছে, তার যে পরিণতি সেটা কিন্তু আমরা প্রথম আলো এসে দেখতে পাই। যদিও লেখক বলেছেন যে এটা সিরিজ না, শুধু সময়টা মিলে গেছে, মানে ওই সময়টা এবং তার পরবর্তী যে সময়ে কথা প্রথম আলোয় পাচ্ছি এটা পরপর একটা সময়। তাই আমরা দেখতে পাচ্ছি যে যে সমাজ সংস্কারমূলক কাজ শুরু হয়েছিল সেই সময়তে তার ফল কি হচ্ছে সেটা কিন্তু আমরা প্রথম আলো এসে দেখতে পাচ্ছি। এবার প্রথম আলোর বাহ্যিক দিকটা বলি, মানে বইটা কোথা থেকে পাবেন অলরেডি আপনারা সকলেই জানেন, সেইগুলো বলে নিয়ে এবার একদম গভীর আলোচনার মধ্যে আমি যাওয়ার চেষ্টা করব। প্রথম আলো, এই হচ্ছে বইটি, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য, আমার কাছে থাকা বইটির মুদ্রিত মূল্য 600 টাকা। বর্তমান প্রিন্টেড প্রাইস যতদূর মনে পড়ছে 1000 টাকা। আর আমার কাছে থাকা বইটির পেজ সংখ্যাটা বলে দিই, পৃষ্ঠা সংখ্যাটা বলে দিই। বইটির পৃষ্ঠা সংখ্যা মানে উপন্যাসটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 1126। এরপর লেখকের কথা নিয়ে আরো বেশ কিছু পাতা এবং কোন কোন জায়গা থেকে লেখক মানে রেফারেন্স টেনেছেন বা পড়াশোনা করেছেন বা গবেষণা করেছেন যে বইগুলো পড়ে, সেগুলো লিস্ট দেওয়া আছে আরো বেশ কিছু পাতা জুড়ে। কিন্তু উপন্যাসটি শেষ হচ্ছে 1126 পাতায় গিয়ে। কোন কোন বই থেকে তিনি রেফারেন্স নিয়েছেন সেটা আমি লিস্টটা দিয়ে দেব। আর এই বইটি আমার কাছে যেটি আছে সেটির 8ম মুদ্রণ, মে 2017। তো এই হচ্ছে মহাভারতের মতো সাইজ, মহাবাংলা, এই হচ্ছে বইটি। এই সিরিজটা পড়তে পড়তে আমার মনে হয়েছে যে এই যে 1883 থেকে 1907 এই সময়কালটি লেখক তুলে ধরেছেন, এই সময়কালে গোটা ভারতবর্ষ, বাংলা তথা গোটা ভারতবর্ষে কি কি ঘটছে তার সমস্ত ঘাত প্রতিঘাত লেখক তুলে ধরেছেন এবং তার বিভিন্ন সংলাপ তিনি যুক্ত করেছেন, সেটা ইতিহাস থেকে নিয়ে কিছুটা কল্পনা থেকে নিয়ে। এবং এই যে বিভিন্ন ঘাত প্রতিঘাত তিনি যুক্ত করছেন, বাংলার যে উন্নতি ঘটছে সেই উন্নতির পথের নানান রকম যে দিশা, সেই দিশা তিনি দেখাচ্ছেন বা দেখছেন বলেই, মানে ঘটেছে বলে সেটা তিনি দেখাতে পেরেছেন। এই সব মিলিয়ে যেন আমার মনে হচ্ছে এটা একটা মহা বাংলা সিরিজ বলা যেতেই পারে। মূলত এই কথা বা এই আলোচনাটা আমার পিকুর সাথে হয়েছে এবং ও আর আমি মিলেই আমাদের মনে হলো, আমি ওকে বললাম যে এটাও প্রায় মহাভারতের সম, তখন ও বললো যে এটাকে মহাবাংলা সিরিজের নাম দেয়া যেতে পারে। এটা আমাদের মন থেকে আসা একটি নাম, কারণ মহাভারত আপনারা সকলেই জানেন যে গোটা ভারতবর্ষের সমস্ত চিত্র আমরা পাই, যেখানে প্রতিটা অনুভূতি ওঠে, মানুষের জীবন দর্শন আছে, এখানে ধর্ম অর্থাৎ নীতি দিয়ে সমস্ত ঘটনাকে ব্যাখ্যা করা হয়েছে। আর এখানে দেখা যায় যে সময়, সমাজ এবং সমাজের উন্নতি অবনতি এই সমস্ত বিষয়কে যুক্তি দিয়ে লেখক ব্যাখ্যা করেছেন। তো কোথাও না কোথাও বিষয়টা ভেবে দেখলে মনে হবে যে হ্যাঁ, মহাবাংলা বা মহাভারত, মহাভারতের সাথে একটি সিরিজকে তুলনা করা হয়তো অনুচিত বা উচিত আমরা জানি না, কিন্তু মনে হলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর যে সময় থেকে আধুনিক সাহিত্যের ধারা শুরু হয়েছে সেই সময় থেকে আমি বিশ্বাস করি যে একটা শ্রেষ্ঠ কাজ হচ্ছে এই সিরিজটা। আর এইরকম সিরিজ 100-200 বছরে একটা দুটো পাওয়া যায়। আমি ভীষণ আনন্দ বোধ করবো যদি আমাদের সময়ে আবারও কোনো এই ধরনের কাজ আসে এবং সেটা আমি পড়তে পারি। খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হব আমি নিজেকে ভাববো বা মনে করব, কারণ ওই যে বললাম শ্রেষ্ঠ কাজ সেটা 100-200 বছরে মাত্র একটা দুটোই হয়ে থাকে এবং এই কাজটি মানে সেই সময় পূর্ব পশ্চিম, প্রথম আলো, এই যে কাজটি, এটা হচ্ছে তার মধ্যে একটি শ্রেষ্ঠতম কাজ। এবার তো আসি এই উপন্যাসের প্রধান আলোচনায়। উপন্যাসে প্রধান 3টি চরিত্রকে পাই, যে প্রধান 3টি চরিত্রের হাত ধরে বা সূত্র ধরে আমরা গোটা ভারতবর্ষকে দেখব। শুধু ভারতবর্ষ না, কিছু ক্ষেত্রে বাইরের দেশকেও আমরা দেখে আসব। প্রথম জন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় জন হলেন বিবেকানন্দ এবং তৃতীয় জন হলেন ভরত। প্রথম দুজন একদম রক্ত মাংসের গড়া মানুষ, ইতিহাসের পাতায় থাকা, কিন্তু ভরত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট একটি চরিত্র।
যেমন সেই সময় উপন্যাসে আমরা দেখি যে নবীন কুমার সমস্ত ঘটনার যুক্তি দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, তেমনি ভরত চরিত্রটির মাধ্যমে গোটা বাংলাতে যা যা ঘটছে তার যুক্তি এবং ব্যাখ্যা তিনি দিয়েছেন। এই উপন্যাসটির শুরু যদি আমি বলি তাহলে দেখা যাবে যে ত্রিপুরার রাজ পরিবার থেকে উপন্যাসটি শুরু হয়। সেখানকার নানান রকম সংস্কার, আচার, বীরচন্দ্র মাণিক্যের মহল থেকে, রাজমহল থেকে উপন্যাসটির যাত্রা শুরু, এবং তারপর শেষ হয় ভরত এবং ভূমিসুতা, দুটোই কাল্পনিক চরিত্র, তাদের প্রেমের সম্পর্কের মিলনের মধ্যে দিয়ে উপন্যাসটির শেষ। এই উপন্যাসটি পার্বত্য অঞ্চল থেকে শুরু হলেও এই উপন্যাসটি এসে পড়ে কলকাতা, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং সুদূর ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে আসি এই উপন্যাসটির মধ্যে দিয়ে। এই উপন্যাসে আমরা কোন কোন জায়গা দেখতে পাবো? ত্রিপুরার রাজত্বকাল আমরা দেখতে পাবো এবং সেখানকার পাটরানী বা সেখানের কি কি রাজকার্যে ছিল সেটা তো জানতে পারছি, এবং সেখানে যে বাংলা ভাষাকে কতটা প্রাধান্য দেওয়া হতো সেই সময়, সেই একটি ছবি আমরা পাবো। এরপর যদি আমরা কলকাতায় চলে আসি তারপরেই আমরা পেয়ে যাবো হচ্ছে ব্রাহ্ম সমাজের কথা কিছু কিছু পাই, যেটা সেই সময়তেও পেয়েছি, এখানেও পাবো, কিন্তু মেনলি পাবো হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। ঠাকুর বাড়ির অন্দরমহল সম্পর্কে জানতে হলেও আমরা এই বইটার কাছে কিন্তু আসতে পারি, কারণ ঠাকুর বাড়ির অন্দরমহল সম্পর্কে লেখক কিন্তু অনেক কথা বলেছেন এবং যা মূলত সত্যি বলেই আমি বিশ্বাস করেছি, কারণ উনি যে যে বইগুলো থেকে গবেষণা করে এটা লিখেছেন সেটার মধ্যে ভুল ভ্রান্তি হয়তো কম থাকবে বলেই আমার বিশ্বাস। তো জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সমস্ত নিয়ম নীতি আমরা জানতে পারি এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা জানতে পারবো, যে উনি কতটা কর্মব্যস্তভাবে জীবন কাটাতে পছন্দ করতেন, আর ঠাকুর বাড়ির প্রতিটা পুরুষই যেন এক একজন ইনস্টিটিউশন। এটা কেন বলছি? কারণ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নিজে তিনি থিয়েটার মানে নাটক লিখতেন, ব্যবসা করতেন, এবং তার সাথে প্রত্যেকের মধ্যেই যে একটা কবিতা লেখা বা কবিতা পাঠের যে চর্চা, তারা যে কতটা অসাধারণ সেইটা যেন সবসময় লেখক তুলে ধরেছেন। এবং আমরা দেখি যে রবীন্দ্রনাথ নিজেই যে কবিতা পাঠ থেকে শুরু করে কবিতা লেখা, আরো মানে সমস্ত দিকেই রবীন্দ্রনাথের গুণ যে ছড়িয়ে আছে সেটা আপনারা জানেন। রবীন্দ্রনাথকে দেখি, এছাড়াও ঠাকুরবাড়ির বহু রমণী আছে যারা নানান গুণে গুণান্বিত। ঠাকুরবাড়ির প্রসঙ্গে আলোচনা করতে গেলে আরেকটা কথা বলতেই হয়, যেটা অলরেডি আমি বলেছি, সেটা হচ্ছে এই বাড়ির প্রত্যেকেই ভীষণভাবে শিল্প চর্চা বা কবিতা চর্চা করেছে, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলের নানান কথা, নানান ছবি আঁকার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন চর্চা বা রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি হলেন বা এত বড় একজন সাহিত্যিক হলেন, সেই যে তার যাত্রা পথ, সেই পথটিও খুব সুন্দরভাবে এঁকেছেন। শুধু তাই নয়, দ্বারকানাথ ঠাকুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই যে সময়কাল বা এই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যাঠা, কাকা, তারা প্রত্যেকে কে কি করছে সেই দিকটাই যদি আমরা তাকাই সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত ধরে, তাহলে দেখা যাবে যে ঠাকুরবাড়ির প্রায় প্রতিটা পুরুষই, মানে 10 জনের মধ্যে অন্তত 9 জন শিল্প অনুরাগী তো বটেই, এবং তার সাথে সাথে মানে কেউ যদি কবিতা লিখতে নাও পারে, সে এসে গান শোনে এবং সেটাকে অনুভব করে। সে হয়তো কাজ করে, অন্য কিছু ব্যবসা করে, চাকরি করে, কিন্তু সে বাড়িতে এসে হয়তো পিয়ানো বাজায়। অর্থাৎ প্রত্যেকেই শিল্প চর্চা করে গেছেন মন থেকে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর বড় হয়েছেন এই শিল্প চর্চার পরিবেশে, এবং তিনি ঠাকুর পরিবারকে একদম সর্বোচ্চ সীমায় পৌঁছে দিয়েছেন তার দর্শন দিয়ে, তার শিল্প চর্চার গুণ দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সুনীল গঙ্গোপাধ্যায় একটু বেশি ঝোঁক দেখিয়েছেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রটিকে তিনি বড় করে দেখিয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন কবি বা একজন গল্পকার বা একজন ঔপন্যাসিক বা সাহিত্যিক শুধুমাত্র ছিলেন না, তাকে কিন্তু তার জীবদ্দশায় প্রচুর কাজ করে যেতে হয়েছে। তিনি কতটা সাংসারিক ছিলেন বা বলা ভালো কতটা অসাংসারিক ছিলেন, এবং তার জন্য নিজেকে তিনি গর্ধব বলতেও ছাড়েননি, সেই কথাও কিন্তু আমরা এই বইটির লেখকের কথায় পাই। সাংসারিক জীবন চর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে ধ্যান ধারণা একটু কম ছিল, সেই ছবিও লেখক কিন্তু দেখিয়েছেন এই উপন্যাসে। আর মূলত রবীন্দ্রনাথ চরিত্রটিকেই যেন কোথাও বড় করে দেখানোটাই, বা রবীন্দ্রনাথ চরিত্রটির সমস্ত কিছু সেটা দেখানোটা সুনীল গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু তিনি বলেছেন। এছাড়াও আরো একটা কথা বলে নিয়ে তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা থেকেই গান লেখা এবং সেটা যে কতটা সহজাত, কবিতা লেখা সেটাও যে কতটা সহজাত সেটাও দেখিয়েছেন। অর্থাৎ একটি শিল্প চর্চার পরিবেশে বড় হয়ে ওঠা সন্তানের যে এই ধরনের একটা
মানে সে এই ধরনের একটা মানুষ হয়ে উঠতে পারে, তার ছবি যেন রবীন্দ্রনাথের জীবন চিত্রটার দিকে তাকালে আমরা বুঝে নিতে পারি। এর পরবর্তী প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দ। তো এই বিবেকানন্দের কালী ভক্তি কিভাবে আসে? প্রথম অবস্থায় তিনি কালী ভক্ত বা এই ধরনের বিশ্বাস তার ছিল না। পরবর্তীতে তিনি ধর্মের প্রতি বিশ্বাসী হয়ে ওঠেন এবং সর্বধর্ম সমন্বয়ের প্রতিও তার যথেষ্ট ঝোঁক ছিল। ব্রাহ্ম ধর্মের বিভিন্ন জায়গায় মানে সভা সমিতিতে তিনি গেছেন। তারপরে তিনি সনাতনী ধর্মকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত তিনি বুঝতে পেরেছিলেন যে সনাতনী ধর্মের হাত ধরে এই বাংলাকে সমৃদ্ধ করে তুলতে হবে। কিভাবে? তিনি চেয়েছিলেন যে বাইরে থেকে নানান রকম ভাবে টাকা পয়সা আসুক এবং সেই টাকা পয়সা এলেই আমাদের এই গরিব দেশটি নানান রকম কাজকর্মে লিপ্ত হতে পারবে এবং সেই গরিব দেশটি অনেক বেশি উন্নত হতে পারবে। তাই ধর্মের আড়ালে তার হয়তো মূল উদ্দেশ্য ছিল আমাদের এই গরিব দেশকে সমৃদ্ধশালী করে তোলা। সেটা এরকম নয় যে প্রচন্ড কোটিপতি করে তোলা, কিন্তু তিনি যখন দেখছেন যে দুর্ভিক্ষ পীড়িত মানুষ খেতে পাচ্ছে না, তখন তিনি কিন্তু বলছেন যে ধর্ম দিয়ে মানে সমস্ত ধর্ম আমি ত্যাগ করে ফেলতে পারি যদি কেউ বলে যে এই সমস্ত গরিব দুঃখীকে সে খাওয়াবে। তো আমরা এই বিবেকানন্দকে পাই এবং বিবেকানন্দের প্রসঙ্গেই আমরা দেখতে পাবো, আমরা ইংল্যান্ড যেতে পারবো, আমেরিকা যেতে পারবো, সেই সময় মানুষদের চিন্তা ভাবনা চেতনার কথা জানতে পারবো এবং তিনি কি ভাবছেন সমাজ নিয়ে, জীবন নিয়ে এবং ধর্ম নিয়ে। রামকৃষ্ণ পরমহংসদেবকে পাচ্ছি। আসলে আমি কিন্তু এটা ক্রোনোলজিক্যালি বলছি না, আমি পরপর বলছি এবং সেখানে দেখা যায় যে রামকৃষ্ণের বিবেকানন্দের প্রতি যে ভালোবাসা, যে টান, রামকৃষ্ণ কালী ভক্ত ছিলেন আমরা জানি সকলেই, এবং সেখানে বলা হয়েছে যে রামকৃষ্ণ যদি কালী ভক্ত হয়, বিবেকানন্দ শিব ভক্ত, মানে দুজন যেন দুই পরমাত্মা এবং সেই পরমাত্মার মিলন ঘটছে একজন শিব প্রেমী মানুষ, একজন কালী প্রেমী মানুষের মধ্য দিয়ে। তো এই ছবি দেখিয়েছেন এবং রামকৃষ্ণ দেবেরও যে মতামত যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, তো এই মতবাদগুলোকে তিনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন এবং প্রতিষ্ঠা করেছেন যে সমাজের উন্নতির জন্য বিবেকানন্দের কতটা হাত আছে বা রামকৃষ্ণদেবও সমাজকে কিভাবে উন্নতির পথে দিশা দেখাতে চেয়েছেন সেই নানান রকম ছবি তিনি তুলে ধরেছেন। এখানে আসি মহেন্দ্রলাল সরকারের কথায়। মহেন্দ্রলাল সরকার এই চরিত্রটিও কিন্তু বাস্তবে ছিল, যিনি কালী ঠাকুরকে বলেছিলেন সাঁওতাল মাগি। আর এই শব্দটি শোনার পর সুনীল গঙ্গোপাধ্যায়কে নানান রকম সমস্যায় পড়তে হয়, মানে এই উপন্যাসটি যখন ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং নানান রকম কটাক্ষের শিকার হতে হয় এবং খুনের হুমকি পর্যন্ত উনি পান, কারণ মাগি শব্দের অর্থ খারাপ হিসেবে ব্যবহার করা হয় এরকম একটা ধারণা থেকে সাঁওতালরাই তাকে খুন করার একটি হুমকি দেয়। আসলে তিনি কিন্তু এই মহেন্দ্রলাল সরকার সাঁওতাল মাগি বলেছেন যে কালী ঠাকুরকে, সেইটা কিন্তু প্রমাণ করে দেন, মানে সেটা লিখিতভাবে ছিল, সেটাই তিনি প্রমাণ করেন। আর এই প্রসঙ্গে তিনি বলেছেন যে কালী মূর্তি বা মূর্তি পুজোর প্রবণতা কিন্তু আমাদের ভারতবর্ষে অনেক পরে এসেছে, কারণ মহাভারতে আমরা কিন্তু কোনো মূর্তি পূজা পাই না, আমরা কিন্তু নানান রকম নিয়ম পাই, নানান রকম উৎসব হচ্ছে, কিন্তু মূর্তি পূজার প্রচলন কিন্তু আমাদের ভারতবর্ষে অনেক পরে এসেছে এবং কালী ঠাকুরও অনেক পরেই এসেছে। তো এই ছবিগুলো সবটি লেখক তুলে ধরেছেন এবং কালী মূর্তি পুজোকে নিয়ে যে কুসংস্কার যে কালী ঠাকুর পুজো করলে পাঁঠা বলি দিতে হবে, আসলে পাঁঠা বলি দেওয়ার যে উদ্দেশ্য মাংস ভক্ষণ সাধারণ মানুষের, সেই উদ্দেশ্যের দিকেই দিক নির্দেশ করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। মানে সেই সময়ের হিন্দুদের বা বাঙালিদের যে উদ্দেশ্য ছিল সেটাই তিনি বুঝিয়েছেন। এইরকম নানান ঘটনা দেখি। আরো একটা জিনিস দেখানো হয়েছে, সেটা হলো যে সিস্টার নিবেদিতার আগমন। এই যে নিবেদিতা এলেন, নিবেদিতাকে বিবেকানন্দ কেন এনেছিলেন আমাদের ভারতবর্ষে? আনার প্রধান উদ্দেশ্য ছিল স্ত্রী শিক্ষার প্রসার, কিন্তু সেই স্ত্রী শিক্ষার প্রসার উদ্দেশ্য হলেও তিনি কিন্তু নিবেদিতাকে দিয়ে কালী ঠাকুরের প্রসঙ্গে মানে তিনি বক্তৃতা দিয়েছিলেন যে কালী ঠাকুর মানে তার কতটা গুণ সেটা বলেছিলেন এবং এটার মধ্যে দিয়েই যেন বিবেকানন্দ চরিত্রের যে বৈপরীত্য সেই বৈপরীত্য ফুটে উঠেছে। যাই হোক, এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ এরাও যে এক ধরনের সমাজ সংস্কার মূলক কাজ করে গেছেন তার একটা ছবি আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত ধরে দেখতে পাই। এই যে সিস্টার নিবেদিতা, সেই নিবেদিতার ভারতবর্ষের প্রতি প্রেম, সেই ছবি পাই। এবার আসি অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে থিয়েটারের ইতিহাস বা থিয়েটারের যাত্রা। বাংলায় যে থিয়েটারের যাত্রা তৈরি হচ্ছে বা শুরু হচ্ছে, সেখানে দেখা যায় যে ন্যাশনাল থিয়েটার ভেঙে স্টার থিয়েটার গঠন এবং এই থিয়েটারের যাত্রা
সুনীল গঙ্গোপাধ্যায় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যেন তিনি দেখাতে চেয়েছেন যে এই ইতিহাসটা জানা সবার দরকার। গিরিশচন্দ্রের হাত ধরে বাংলায় আমরা নতুন থিয়েটার গ্রুপ পেলাম, সেটার নাম হচ্ছে স্টার থিয়েটার। এবং তার সাথে আমরা কাকে কাকে পাচ্ছি? তার সাথে আমরা অবশ্যই পাচ্ছি বিনোদিনীকে। বিনোদিনী, গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দু শেখর মুস্তাফি, অমরেন্দ্রনাথ দত্ত, এই প্রত্যেকের যে থিয়েটারের প্রতি কতটা ডেডিকেশন সেই ছবি দেখিয়েছেন, এবং প্রত্যেকে বাংলা থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কত কি করেছেন এবং মন থেকে করেছেন, ভালোবেসে করেছেন, সেই ছবি আমরা পাই। আর এই স্টার থিয়েটার একবার গঠিত হচ্ছে তা নয়, স্টার থিয়েটার ভেঙে যাচ্ছে, আবার স্টার থিয়েটার গঠন হচ্ছে, এবং কত রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে থিয়েটারের মানুষজনকে যেতে হয়েছে। এবং আজও থিয়েটারের যে পরিণতি আমরা দেখি, থিয়েটার সব সময় মানে সবাই মনে করে ওটা তো পরে হলেও চলবে, থিয়েটারে এখনো টাকা পয়সা কম, আগেও টাকা পয়সা কম ছিল, সেইটা আমরা দেখতে পাই। আর মানে এই উপন্যাসটি আসলে সকলের পড়া উচিত, নিজেদের বাংলাকে জানার জন্য, ভারতবর্ষকে জানার জন্য যারা থিয়েটার করে তাদেরও পড়া উচিত। কারণ থিয়েটারের ইতিহাস এবং সেই সময়ের নারীদের স্ট্রাগল, সেই সময় পুরুষদের স্ট্রাগল, এখন সেই ছবিগুলো আমরা জানতে পারি। আচ্ছা, নটি বিনোদিনী, সেই বিনোদিনীর বিনোদিনী হয়ে ওঠা এবং তারপরে থিয়েটার জগৎ থেকে হারিয়ে যাওয়ার যে কথা আমরা জানতে পারি, সেইটা অনেকটা স্পষ্ট হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। কারণ সেই বিষয় নিয়ে এক একজন এক এক রকম লেখে বা মুখে মুখে অনেক কথা প্রচলিত হয়ে আছে বিনোদিনী সম্পর্কে, সেটা অনেকটা জানতে পারবো আমরা এই উপন্যাসটির মাধ্যমে। এই গেল হচ্ছে থিয়েটারের ইতিহাস প্রসঙ্গে, এবং সেখানকার কালচার, সেখানকার মানে দেখা যায় যে কোনো ভদ্রবাড়ির মেয়ে থিয়েটার করতে আসছে না, এই যেটা ছিল এটা আমরা অনেকেই জানি, আমরা অনেক নাটকেই সেটা পেয়েছি। তো এই গেল থিয়েটারের প্রসঙ্গ। এরপর যে কথাটা বলবো সেটা একেবারে রাজনৈতিক কথা, সেটা হচ্ছে আফ্রিকার বুয়োর যুদ্ধে যখন ইংরেজ সৈন্যরা পিছু হটে যায়, সেই ছবিটা যখন বাঙালিদের মনের মধ্যে ধরা দেয়, বা অনেক বাঙালি যখন ইংরাজি শিক্ষার জন্য বা বৃহত্তর শিক্ষার জন্য বাইরের দেশে যাচ্ছে, মানে ইংল্যান্ডে যাচ্ছে, অন্যান্য দেশে গিয়ে পড়াশোনা করছে, তখন তারা যখন জানতে পারছে যে পরাধীন দেশও বা পরাধীন জাতিরাও ইংরেজের সাথে লড়াই করছে এবং তারা কেউ কেউ জিতছে, তারা জয় লাভ করছে, স্বাধীনতা লাভ করছে, তখন তাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে আমরাও ভারতবাসী হিসাবে নিজেদেরকে স্বাধীনতার স্বাদ দিতে পারি। এই যে ধারণা তাদের মধ্যে তৈরি হলো, এবং সেইটার পর থেকেই স্বাধীনতা চাওয়ার একটা অমোঘ টান শিক্ষিত বাঙালিদের মধ্যে দেখা যায়। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ বাঙালির মধ্যেই যে সূক্ষ্ম মানে বাঙালি মধ্যবিত্তদের মধ্যে সূক্ষ্ম শিল্প চর্চার মধ্যে দিয়ে জীবন কাটানো, বরঞ্চ ইংরেজরা আছে থাক, তারা আমাদের অনেক উপকার করছে, এই ধারণা নিয়ে চলছিল। এবং সেই ধারণা অনেকটা ব্রেক করে এই 1900 সময়কাল থেকে, মানে বিংশ শতাব্দীর গোড়ার দিকে। এরপর আসি বঙ্গভঙ্গের প্রসঙ্গ। আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, এবং সেই যে সময়টা যে ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করে দেয়া, লর্ড কার্জনের হাত ধরে প্রথম অবস্থায় এই কাজটি হয়েছিল, কিন্তু পরবর্তীতে ইংরেজরা আবারও বাংলাকে জুড়ে দিতে বাধ্য হয়। কিন্তু তারপরে তো আমরা জানি যে ভাষার ভিত্তিতে বাংলা আবার ভাগ হয়ে যায়। তো এই যে পুরো ছবিটা আমরা পাই যে ধর্মের ভিত্তিতে বাংলা ভাগ হচ্ছে, এবং সেটা ইংরেজদের মধ্যে মানে লর্ড কার্জন মনে করেছিল যে যদি আমরা ভাগ করে দিই তাহলে বাঙালিদের মধ্যে অনেক শক্তি কমে যাবে। যখন চাপেকাররা একজন ইংরেজকে মেরে দিয়েছিল, সেইটার পর থেকেই ওদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে হয়তো বাঙালিরা ভেতরে ভেতরে আমাদের প্রোটেস্ট করতে পারে, আমাদের প্রতিরোধ করতে পারে। এই উপন্যাসে আমরা দেখি বা এই সময়কালটাতেই দেখি যে ভেতরে ভেতরে স্বাধীনতা দরকার, এই যে একটা চাহিদা গোটা ভারতবর্ষের মানুষদের মধ্যে তৈরি হচ্ছিল। এখানে আমরা তিলকের কথা পাই, গান্ধীজির কথা পাই, গোখলের কথা পাই, এবং প্রত্যেক গান্ধীজির কথা আমরা এই উপন্যাসে অনেকটা কম পরিমাণে পাই, কারণ সময়কালটার জন্য। যদি সময়কালটা আরো একটু বেশি পেতাম তাহলে হয়তো গান্ধীজির কথা আমরা আরো জানতে পারতাম। এবং এই যে ক্ষুদিরাম বসু বা রাজনৈতিক মনস্তত্ত্ব নিয়ে বড় হয়ে উঠছে কিছু জেনারেশন, তাদেরকে দেখতে পাই, এবং বেশ কিছু শিক্ষিত মানুষ তারা রাজনৈতিক দীক্ষা দিচ্ছেন ইয়াং জেনারেশনদের, এই ছবিটাও পাই। এরপর আসে ভরত। ভরতে এসে আমরা দেখি যে ভরতের জীবন যেভাবে লেখক তৈরি করেছেন সেটা খুবই দুঃখের জীবন। কেন দুঃখের বলছি? কারণ ভরতের সবসময় যেন জীবনটা মৃত্যু দিয়ে ঘেরা। ছোটবেলা থেকে তার জন্মের ইতিহাস আমরা জানি, সে বীরচন্দ্র মানিক্যের কাছুয়ার সন্তান, মানে ঔরসজাত সন্তান হলেও তার মা রানী ছিলেন না, তাই তাকে সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো
তো সে ভরত কিভাবে মহারাজের ক্ষোভে পড়লো এবং কিভাবে বেঁচে ফিরলো বা তার সে বড় হলো, সেই ছবি আমরা এই উপন্যাসটি পড়লে জানতে পারবো। এবং ভরতের মধ্যে দিয়ে একটা জায়গায় সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন, বাঙালিরা নিজের ছাড়া সকলের সমালোচনা করে এবং সমালোচনা করতেই তিনি সব থেকে বেশি মানে তারা ভালোবাসে। এই যে কথাটা, এটা একদম খাঁটি কথা। এরকম নানান রকম যুক্তি বাঙালিদেরকে নিয়ে, ভারতবর্ষকে নিয়ে, সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে কিন্তু ভরতের মুখ দিয়ে বলে গেছেন। এবং ভরতের সাথে ভূমিসুতার যে প্রেম, এই ভরত আর ভূমিসুতার প্রেমটি যেন এই উপন্যাসের একদম মোক্ষম বিষয় হয়ে উঠেছে যখন আমরা শেষে গিয়ে দেখি। মানে ভরত এখানে অদ্ভুতভাবে একজন প্রধান চরিত্র হয়ে উঠেছে এবং ভূমিসুতার প্রেম, ভরত আর ভূমিসুতার প্রেমও পাঠককে একটা অদ্ভুত তৃপ্তি দান করবে। আর এই তৃপ্তি দান করার জন্যই হয়তো এই প্রেমটা লেখক দেখিয়েছেন, কারণ তিনি শুধুমাত্র ইতিহাস আশ্রিত একটি উপন্যাস লিখতে চাননি, তার সাথে জীবনকেও যুক্ত করতে চেয়েছেন। তাই হয়তো এইভাবে এই উপন্যাসটি শেষ করেছেন। আর ভূমিসুতা চরিত্রটির ক্ষেত্রেও কিন্তু লেখক বলেছেন, তিনি একটি ঘটনা পড়েছিলেন যে দেবদাসী হয়ে যাচ্ছে একটি কন্যা, খবরের কাগজে পড়েছিলেন এবং সেখান থেকে ভূমিসুতা চরিত্রটি অঙ্কন। এখানে বলবো যে সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু প্রেমের উপন্যাস লেখার ক্ষেত্রে অসাধারণ একজন লেখক। আর তার প্রচুর প্রেমের লেখা, মানে প্রেম নিয়ে অনেক উপন্যাস আছে এবং এই ভরত আর ভূমিসুতার প্রেমের যে দোলাচল, টানাটানি, মানে সমস্তটাই এত অসাধারণভাবে তিনি রচনা করেছেন যা আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও বিভিন্ন চরিত্রের আমরা সম্মুখীন হই। যে শশীভূষণ বলে একটি চরিত্রকে দেখি, যিনি বীরচন্দ্র মানিক্যের রাজত্বকালে তিনি ছিলেন, তিনি মাস্টার ছিলেন। তিনি মনে করেছিলেন যে তিনি ইংরেজদের রাজত্বে বাস করবেন না এবং তিনি করেননি। তিনি চন্দননগরে চলে যান, নানান রকম ঘটনার মধ্যে দিয়ে তার চন্দননগরে যাওয়া। এছাড়াও কংগ্রেস দলকে আমরা দেখি যে সর্বভারতীয় কংগ্রেস দলের মধ্যে ইয়াং জেনারেশন এবং প্রাচীন জেনারেশন, মানে দুটি দলে ভাগ হয়ে যাওয়া, যুবকদের মতামতের সাথে বৃদ্ধদের মতামতের, মানে প্রাচীন যারা দলের সদস্য তাদের মতামত নিয়ে একটা দ্বন্দ্ব দেখানো হয় এবং তার মধ্যে দিয়েই একটা ছোট্ট করে লড়াই শুরু হতে থাকে ভারতবর্ষকে স্বাধীন করার উদ্দেশ্যে। তো এই হচ্ছে গোটা প্রথম আলো, যেটা পড়ে আমার মনে হয়েছে যে সমগ্র বাংলাকেই যেন লেখক তুলে ধরেছেন। এটা যেন মহা বাংলারই একটা প্রতিচ্ছবি আমরা এই উপন্যাসে পাবো। আমি জানি না আমি কোন কোন প্রসঙ্গ বাদ দিয়ে ফেললাম, হয়তো আমি বাদ দিয়ে ফেলেছি ভুবনমোহিনী, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম। এটা আমার বলতে ইচ্ছা করেছে বলে আমি এটা নোট করে রেখেছিলাম এবং পরবর্তীতে তার নাম হয় মৃণালিনী। এবং রবীন্দ্রনাথ প্রেমিক হিসাবে কেমন, স্বামী হিসাবে কেমন, বাবা হিসাবে কেমন, সবটাই কিন্তু আমরা এই উপন্যাসে দেখতে পাবো। আর একটা বিষয় আমার মনে হয়েছে যে কাদম্বরী দেবীর মৃত্যু, এটাও যেন সেই সময়ের একটা প্রতিবাদ, কারণ সেই সময়ে মেয়েরা নিজের একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেইটা তো দেখা যেত না। কাদম্বরীর মৃত্যু মানে সুইসাইড করাটাও যেন একটা দৃষ্টান্তমূলক ঘটনা ছিল সেই সময়ের পার্সপেক্টিভে। তো এই ছিল আজকের আমার উপন্যাস নিয়ে আলোচনা। আমি জানি না কোন কোন বিষয় বা কোন কোন দিক বললাম না, আমি যদি কিছু মিস করে থাকি আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। এবং আপনাদের যদি এই উপন্যাসটি থেকে আরো অনেক কিছু মনে হয় সেটা বলবেন। আর ওভারঅল আমার ভীষণ ভালো লেগেছে উপন্যাসটি পড়তে, আর এটা ভালো লাগবেই, এটার মধ্যে খারাপ লাগার কোনো জায়গা নেই। মানে ইতিহাসকেই আমি পড়ছি বা আপনি পড়ছেন উপন্যাস রূপে, সেখানে প্রচুর চরিত্র যারা বাস্তবে ছিল, তার মধ্যে কিছু কল্পনা, সেইটা সবটাই আমার জানতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে। তো এই ছিল আজকের আমার উপস্থাপনা। এর পরবর্তীতে আবার কবে বইয়ের রিভিউ নিয়ে আসবো আমি জানি না, খুব তাড়াতাড়ি চেষ্টা করব বইয়ের রিভিউ নিয়ে আসতে। আর এই আজকের এই এত বড় বৃহৎ একটি আলোচনা শুনে, মানে আপনারা যদি সম্পূর্ণ শুনে থাকেন তাহলে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে, তাহলে সত্যি মানে আন্তরিকভাবে খুশি হব। আজকে তাহলে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই বই পড়বেন।